নমস্কার। গল্পকথার আসরে আপনাদের আরো একবার জানাই স্বাগত। আমি রুমকি। আজকের আপনাদের সামনে যে ঘটনাটি উপস্থাপনা করব সেই ঘটনাটি একেবারে ভিন্ন ধরনের ঘটনা এবং ঘটনাটি যিনি বলেছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। কেন অনিচ্ছুক পুরো ঘটনাটা শুনলে নিজেরাই বুঝতে পারবেন। আর ঘটনায় যাবার আগে আপনাদের উদ্দেশ্যে ছোট্ট দুটো কথা। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ঘটনাগুলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর আমার এই পরিবারে সকল সদস্যদের জন্য রইল তো অসংখ্য ভালোবাসা। তবে আর একটা কথা বলার, যদি আপনাদের জীবনেও ঘটে থাকে এমন কোনো ঘটনা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেয়া রয়েছে। তাহলে দেরি না করে ঝটফট ফাটিয়ে ফেলুন আপনাদের জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা জানা থাকলে সেই ঘটনা। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো তার নাম হচ্ছে রীতা। এটা রীতার জীবনের কথা, কিন্তু নামটি আমার দেয়া। তবে তিনি যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন আমি চেষ্টা করব সম্পূর্ণ সেইভাবে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে। রীতার বাবা মারা যায়, রীতার বয়স তখন মাত্র ১৩ বছর। এরপর রীতা আর রীতার মা বাবা মারা যাবার পর তাদের বাড়ি ছেড়ে চলে আসে মামার বাড়িতে। কারণ যে বাড়িতে তারা থাকতো সেই বাড়িটি ছিল ভাড়া বাড়ি। আর তাদের নিজস্ব বাড়ি বলে কিছু ছিল না। কিন্তু রীতা যে স্কুলে পড়তো সেই স্কুলে অনেকটাই বেশি ফিস ছিল। ভালো একটা ইংলিশ মিডিয়াম ছিল। যে জন্যে ওই স্কুলে বাবা মারা যাওয়ার পর সে আর পড়তে পারেনি। বাধ্য হয়েই তাকে একটা বাংলা মিডিয়ামে ভর্তি হতে হয়। প্রথম প্রচণ্ড অসুবিধা হয়েছিল ঠিকই, কিন্তু রীতা পড়াশোনায় প্রচণ্ড ভালো। তাই সেখানে পড়াশোনা করতে তার খুব একটা অসুবিধা হয়নি। কিছুদিনের মধ্যেই সেখানে অভ্যস্ত হয়ে গেছিল সে। এরপরে মাধ্যমিক দেয়। মাধ্যমিকেতে তার রেজাল্ট প্রচণ্ড ভালো ছিল। তারপর উচ্চ মাধ্যমিকও দেয়। এবার উচ্চ মাধ্যমিকেও রীতার কিন্তু রেজাল্ট বেশ ভালো ছিল। রীতা বলছে এই যে সময়টা তারা কাটিয়েছে সেই সময় কিন্তু রীতা মানে মাধ্যমিকের পর থেকে টিউশন করতে শুরু করে এবং রীতার মা কিন্তু তারপর থেকেই কোনো না কোনো ছোট একটা কাজে ঢুকে যায় এবং সেখান থেকে সামান্য, খুব যৎসামান্য টাকাই হয়তো পেতেন। সেই টাকা দিয়ে তাদের কোনো রকম সংসার চলতো। এবার বাবা মারা যাবার পর তারা তো চলে এসেছিল তাদের মামার বাড়িতে, কিন্তু মামার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সেটা তারা বুঝতে পারতো, কিন্তু তাদেরও কিছু উপায় ছিল না যে অন্য কোথাও চলে যাবে। কিন্তু মামার জীবনে ওরা যেন একটা বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়। সেটা তারা হাবে ভাবে তাদের কথাবার্তায় কিন্তু ভালোভাবে সেটা বুঝতে পারতো। এরপর আস্তে আস্তে রীতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। তারপরে কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হয়ে সেটাও সম্পূর্ণ নিজের টাকাতে ভর্তি হয়। এরপর সেখানে পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, করে এমএতেও ভর্তি হয়ে যায়। কিন্তু এমএতে ভর্তি হওয়ার পর থেকে তার উপর একটা বাড়তি চাপ আসতে থাকে। তার মামা মামির বক্তব্য ছিল তাকে এই মুহূর্তে বিয়ে করে নিতে হবে। কিন্তু রীতা ছিল একদম বদ্ধপরিকর যে সে সেই সময় বিয়ে করবে না। আগে সে চাকরি বাকরি করবে, অন্তত নিজের পা শক্ত করবে, তারপর সে বিয়ের চিন্তা ভাবনা করবে। এইদিকে রিতার যে মামা ছিলেন তিনি বলেছিলেন যে ঠিক আছে, আর ২ বছর তাকে সময় দেওয়া হবে। এর মধ্যেই একটা ব্যবস্থা তাকে করতেই হবে। অন্তত তাকে বিয়ে করে এই বাড়ি ছেড়ে দিতে হবে। এটা ছিল রিতার কাছে একটা বিশাল বড় হেডেকের কারণ। এর মধ্যে রিতা যখন এমএ কমপ্লিট করে তারপরেই সে একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যায় এবং যেখানে চাকরি পায় সেখানে পরিবেশটা, মানে সেই অফিসের যে পরিবেশটা ছিল সেই অফিসের পরিবেশটা সত্যিই নাকি প্রচণ্ড ভালো। আর রীতা ওই অফিসের মধ্যে সবথেকে ছোট ছিল। এখানে রীতার বক্তব্য ওই অফিসে সবাই ছেলে। মাত্র ওরা ৩ জন ছিল মেয়ে। তার মধ্যে রীতা, সহেলি বলে একটি মেয়ে ছিল আর পারমিতা বলে একটি মেয়ে ছিল। এবার পারমিতা যিনি ছিলেন তিনি অলরেডি ম্যারিড। আর রীতা এবং সহেলি দুজনে ছিল আনম্যারিড। কিন্তু তাদের সবার থেকে ছোট ছিল রীতা। এবার অফিসে যেহেতু সবার থেকে ছোট, সবাই ওকে নিয়ে একটু ইয়ার্কি করতো, হাসি ঠাট্টা করতো। কেউ ওকে বাজে কথা বলা বা অফিসের পরিবেশটাও সেরকম ছিল না। একটা সুন্দর সময় কিন্তু সেই সময় রীতা কাটাচ্ছিল। আর রীতার অফিসের স্যালারিটাও যেহেতু মোটামুটি বেশ ভালো, ওটা কোনো অসুবিধা হচ্ছিল না। ওর মামার বাড়িতে এসে মানে মাসের ১ম একটা ভালো টাকা রীতা দিয়ে দিচ্ছিল। তাই জন্য ওর এদিকে মামা মামি অলরেডি এই যে বিয়ে কর এই ব্যাপারটা যেটা বলতো সেটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয়।
এরপরে এখানে আরেকটা কথা বলে রাখি, রিতার যিনি বস ছিলেন, যিনি স্যার, সেই মানুষটাও কিন্তু প্রচণ্ড ভালো। রিতা বলছেন যে তিনি মনে হয় তার বাবার মানে এতটাই ভালো ছিলেন উনি, পুরো নিজের মেয়ের মতো ওকে যেন আগলে রাখত। যখন প্রথম রিতা অফিসে আসে কাজের জন্য, তখন নাকি ওর অবস্থা তো মানে ওই টিউশনে অল্প কটা টাকা সেটাও মায়ের হাতে তুলে দিতে হতো, নিজের পড়াশোনার একটা খরচা আছে, এরকম তো একটা ব্যাপার ছিল। তা প্রথম যখন অফিসে আসে তখন না ও নাকি টিফিন নিয়ে আসতো না। তা ওই যে বস ছিলেন তিনি যখন জানতে পারেন রিতাকে এক্সট্রা টাকা আগে থেকেই মাইনে মানে মাইনে যে টাকাটা পাবে সেই টাকার হাফ টাকা আগে থেকে ওকে দিয়ে দেয়। এবার ওই যে টাকাটা দিয়ে দেন তিনি বলেন যে এই পরের মাসে যে স্যালারি তুমি পাবে সেই স্যালারি থেকে এবং তার পরের মাসের স্যালারি থেকে তুমি অল্প অল্প করে আমাকে টাকাটা দিয়ে দেবে, আমার কোনো অসুবিধা নেই। মানে এই এই যে মানসিকতা, এই মানসিকতাটাই কজনের থাকে। সেই জন্যই বললাম, মানে রিতাও তাই বলেছেন যে সত্যি অসাধারণ একজন মানুষ ছিলেন উনি। এরপরে অফিসে তো রীতিমতো উনি আসা যাওয়া করেন। অফিসে যারা রয়েছেন, যারা কলিগ রয়েছেন তারা সবাই ওর থেকে বড়। সবাই ওকে একটু যারা অনেক বড় তারা ওকে মেয়ের চোখে একটু দেখে, বা যারা আরেকটু বড় মানে মানে ওর থেকে যারা আরেকটু বড় তারা সবাই বোনের চোখে দেখে, বা ভালো মানে অফিসে কোনো রকম ওদের কোনো প্রবলেমই হতো না। কিন্তু এইভাবে প্রায় ৩ বছর ৩.৫ বছর কেটে যায়। ঠিক সেই সময় অফিসে একটি ছেলে আসে এবং ছেলেটি ওই অফিসে HR হয়ে আসে। ছেলেটিকে দেখতে শুনতে ভালো, কথাবার্তাও বেশ ভদ্র সভ্য, নম্র। তা স্বাভাবিক ছেলেটাকে দেখে রিতার কিন্তু একটু একটু ভালো লাগতে শুরু করে এবং ছেলেটি এত জলি আর এত মিশুকে, ওর এই স্বভাবের জন্যই অফিসের সবাই ওই ছেলেটিকেও বেশ ভালোবাসতে লাগে। আর বেশ সুন্দর একটা অফিসের মধ্যে পরিবেশ তৈরি হয়। কিন্তু এই ছেলেটির উপর রিতার একটা আলাদা ভালোবাসা জন্মায়, যেটা সে মুখে কখনো প্রকাশ করতে পারছিল না। কিন্তু একটা হয় না মানে সিক্স সেন্স কাজ করে, রিতার এই হাবভাবে হোক বা যে কোনো কারণে ছেলেটি কিন্তু বুঝতে পারে যে রিতার তার উপর একটা সফট ফিলিংস আছে। ঠিক তার কদিন পরেই ছেলেটি রিতাকে প্রপোজ করে। এবার রিতা তো মানে একবারে শকড যে যাকে সে মনে মনে ভালোবেসেছিল সে নিজে থেকে এসে প্রপোজ করেছে। রিতা যথারীতি হ্যাঁ বলে দেয়। রিতা এবং সেই ছেলেটির মধ্যে একটা সুন্দর সম্পর্ক আস্তে আস্তে তৈরি হয়। ছেলেটির নাম আমি দিলাম রমেশ। এবার রমেশের সাথে রিতার কিন্তু একটা বেশ সুন্দর সম্পর্ক তৈরি হতে থাকে। কিন্তু এই মুহূর্তে রিতাদের বাড়িতে শুরু হয় একটা ভীষণ ঝামেলা। রিতার মামা বলে রিতাকে ইমিডিয়েট বিয়ে করতে হবে। আর কাকে বিয়ে করতে হবে? রিতার মামা একজনের থেকে অনেক টাকা লোন নিয়েছিল এবং সেই লোনটা সে শোধ করতে পারছিল না। তার মামার বক্তব্য ছিল যে ওই মানুষটিকে রিতাকে বিয়ে করতে হবে। তাহলে তার যে লোনটা রয়েছে সেই লোনটা আর তাকে মানে ওই যে সুদটা আর কি সেটা তাহলে তাকে দিতে হবে না। এবার এই যে লোকটা রয়েছে সেই লোকটা এমনিতেই রিতার থেকে প্রায় 14-15 বছরের বড়। তার মধ্যে ছেলেটি মানে লোকটির দুটো সন্তান আছে, যার বয়স একজনের 16 বছর আর একজনের বয়স হচ্ছে 13 বছর। তার ওয়াইফ নেই, মারা গেছে। তা এই শুনে তো রিতা আরোই বেঁকে বসে। আর অলরেডি রিতা যেহেতু সম্পর্কে রয়েছে সে তার মামাকে সেটা জানিয়ে দেয়, কিন্তু তার মামা কোনো মতেই এই প্রস্তাবটা মানতে রাজি হচ্ছিল না। সে চাইছিল তার জানাশোনা লোকের সাথেই যেন তার বিয়ে হয়, হলে পারে কি হবে তার ওই সূত্রে আর কি দিতে হবে না, এইটাই তাদের টেন্ডেন্সি ছিল। কিন্তু মামার থেকেও বেশি যেটা ছিল মামির, মানে মামির চাপ ছিল অতিরিক্ত। মামা তাও বুঝতো, কিন্তু মামি একেবারেই এইসব অ্যালাউ করছিল না। মামি চাইছিল লোকটির সাথেই তার বিয়ে হোক। রিতা বুঝতে পারে যে ওদের এই যে সম্পর্ক যদি ওরা বিয়ে না করে খুব তাড়াতাড়ি রিতাকে তারা বিয়ে দিয়ে দেবে। ও আর বেশি দিন ওই বাড়িতে থাকতে পারবে না, কারণ বাড়িতে অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে। তা রিতা তখন রমেশকে ব্যাপারটা পুরো বলে। এদিকে রমেশের সাথে রিতার সম্পর্ক খুব বেশি দিনে না, জাস্ট 5-6 মাস হয়তো হয়েছে সম্পর্ক গড়িয়েছে। তা রমেশ তখন বলে যে আমি তো এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। তা তখন রিতা বাধ্য হয়ে বলে তাহলে হয়তো আমাদের সম্পর্কটা থাকবে না। এইবার সম্পর্কটা ভেঙে যাবে যাবে এরকম একটা অবস্থা বাড়ির চাপেতে বাধ্য হয়ে রিতা যখন খুব কান্নাকাটি করে, অফিসের অনেকে হয়তো বোঝায় ছেলেটিকে। তা রমেশ তখন বলে ঠিক আছে চলো আমরা রেজিস্ট্রি করে নেব।
এবার যখন বলে রেজিস্ট্রি করে নেব, তখন রিতা যেন হাতে মানে চাঁদ পায় বলে না, ঠিক ওরকম চাঁদ পায়। রিতা তো মনে খুব আনন্দ যে রেজিস্ট্রি মানে তো বিয়েই হয়ে যাবে। এদিকে ছেলেটি তার ফ্যামিলির সাথেও রিতার একদিনই আলাপ করিয়ে দিয়েছিল তো সেরকমভাবে কিন্তু রিতার পরিচয় দেয়নি। কোনো একটা অকেশন ছিল, সেই অকেশনে আর ৫ জন যেমন এসেছিল, রিতাও ঠিক ওরমভাবে গেস্ট হিসাবেই গেছিল। অফিস কলিগ বলেই কিন্তু ওর পরিচয় দিয়েছিল। ওকে যে বলে মানে ও যে একটু অন্যান্যদের থেকে স্পেশাল, যার সাথে ও জীবন কাটাবে বা জীবন সঙ্গী হিসাবে ওকে বেছে নিয়েছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ক্লিয়ারলি রমেশ নিজের বাড়িতে বলেনি। রমেশ বারবার বলছিল আমার বাবা মা এই সম্পর্কটাতে রাজি হবে না, আমরা তাহলে রেজিস্ট্রি করে নেব, রেজিস্ট্রি করে নেওয়ার পরে বাবা মা তো জানবে আমাদের বিয়ে হয়ে গেছে, তাহলে ওরা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। রিতার কাছেও আর অন্য কোনো অপশন ছিল না, রমেশের কথা সে রাজি হয়ে যায়। এর মধ্যে কি হয়েছে, যেদিনকে রিতার মানে বলেছে যে রমেশ রেজিস্ট্রি করবে, ঠিক তার ডেটও ঠিক হয়ে গেছে, যে 15 তারিখ ছিল ডেটটা, যে 15 তারিখে ওরা রেজিস্ট্রি করবে। তা রমেশ হঠাৎ করে 10-12 দিন আগের ঘটনা, ওর এক মামাতো ভাই মারা যায়। তা তখন ও রিতাকে এসে বলে আমি ভীষণভাবে আপসেট আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার বড্ড কান্না পাচ্ছে। স্বাভাবিক, মামাতো ভাই মারা গেছে, তার জন্য একটা কষ্ট হবেই, কিন্তু সেটা আদৌ সত্যি কিনা রিতা কিন্তু জানে না। রিতার কাছে এসে এটাই বলা হয়েছিল যে ওর মামাতো ভাই মারা গেছে, তার জন্য ও প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে রয়েছে, আর ও চাইছে রিতার সাথে কিছুটা সময় কাটাতে। তাই রিতা বলে ঠিক আছে, একদিন চলো, আমি সকাল সকাল আসবো, আমরা এদিক ওদিক ঘুরবো টুরবো, তাহলে অনেকটা সময় আমরা পাবো, আমরা অফিস থেকে মানে অফিসে সেদিনকে ছুটি নেব, সারাদিন ঘুরলাম টুরলাম, তারপরে যে যার বাড়ি চলে যাব। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা, যে না আমরা ওরমভাবে না, চলো আমরা একদিনের জন্য কোথাও দূরে যাই। তা কোথায় দূরে যাবে না, বকখালিতে। ওরা ঠিক করে বকখালিতে ওরা একদিনের জন্য গিয়ে থাকবে। কিন্তু রিতার এই কথাটা শুনেই প্রচণ্ড ভয় হতে থাকে। ও তো কোনোদিন এরমভাবে সারাদিনের নামে বাড়ি থেকে বেরায়নি, ও বলবেটা কি বাড়িতে, আর এটা কি আদৌ যাওয়াটা ঠিক? রিতার মনে কিন্তু ভীষণ ভয় লাগতে থাকে। তা রিতা তখন বারবার ওকে বলে যে দেখো, এটা আমার পক্ষে পসিবল না, তুমি রাগারাগি করো না, তুমি একটা দিন সারাদিন আমার সাথে কাটাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম রাত্রে আমার পক্ষে থাকাটা সম্ভব না। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা, ছেলেটির বক্তব্য হচ্ছে আর তো কদিন পর আমাদের বিয়ে হয়ে যাবে, তা আমাদের বিয়ে হয়ে গেলে তখন তো আর অসুবিধা থাকবে না, তা তার 2 দিন আগে, মাত্র জাস্ট 2 দিন আগে যেতে তো কোনো অসুবিধা নেই। রিতা মনে মনে ভাবে একদিকে কথাটা ঠিকই বলেছে, 2 দিন পর রেজিস্ট্রি, তা 2 দিন আগে যেতে অসুবিধা নেই, কিন্তু তাও রিতার কেমন একটা ভয় লাগে। ও বলে রেজিস্ট্রি পরে আমরা বরং যাই। কিন্তু ছেলেটি বলছে না, আমি এতটা ডিস্টার্ব রয়েছে, আমি নিতে পারছি না, হয়তো আমি সুইসাইড করে ফেলবো, রেজিস্ট্রি তো তোমার গেল তখন, মানে এরম ভীষণ ভুজুং ভাজুং একটা ব্যাপার বলে। তা ওর কথা মেনে নিতে বাধ্য হয়, এবং মেনে নিয়ে ওরা কি করে, যেদিনকে রেজিস্ট্রি হবে, 15 তারিখে রেজিস্ট্রি হবে, ওরা কি করেছে, 12 তারিখে ওরা চলে যায় ওই বকখালিতে। এরপর ওরা শিয়ালদা থেকে ট্রেন ধরে আর নামখানার উদ্দেশ্যে যায়, এবং নামখানা থেকে ওরা বকখালিতে যায়। এবার এই যে পুরো রাস্তাটা বেশ সুন্দর একটা সময় কাটাতে কাটাতে ওরা দুজনে যায়। কিন্তু বকখালিতে যাবার পরে তখন, যখন ওরা বকখালিতে আর কি ঢোকে, তারপরে ওরা একটা হোটেল খুঁজছে। তো তখন রমেশ বলে দেখো, আমরা না এই সামনের দিকে যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে থাকবো না, আমরা একটু ভেতরের দিকের হোটেলে থাকবো। তো তখন রিতা বলে ভিতরের দিকে এই যে হোটেল বলতে থাকবে, বেশি ভেতরে যেতে যেও না, একটু সামনাসামনি হোটেলেই নাও না, এখানে লোকজন রয়েছে, কোনো অসুবিধা হলে পারে অন্তত কাউকে ডাকতে তো পারবো। তা তখন রমেশ বলছে যে আরে কাকে ডাকবে তুমি, এখানে কি তোমার চেনা জানা লোক রয়েছে যে তুমি ডাকবে আর লোক চলে আসবে? আর কি বা হবে, হোটেলের মধ্যে ওদের যথেষ্ট সিকিউরিটি থাকে, একটু পিছনের দিকে গেলে কি হবে, লোকজন কম যাতায়াত করবে, কার চোখে পড়বো চেনা যায় না, তখন খুব অসুবিধা হবে। আর সময়টা না এরকম শীতকালই ছিল। তা এই শুনে রিতাও ভাবে যে এক কথা ঠিকই, যে এমন একটা জায়গাতে ওরা এসেছে, সেটা যদি কোনো চেনা জানা মানুষের চোখে পড়ে, সেটা একটা খুব খারাপ ব্যাপার হবে, বিয়ের আগে এরমভাবে ঘুরতে এসেছে, তার থেকে একটু আলাদা নিরিবিলি জায়গায় গেলে পারে হয়তো এই চেনা জানা মানুষের চোখে পড়বে না। ও রমেশের কথায় রাজি হয়ে যায়। তা সেই সময় একটা টোটোওয়ালা আসে সেখানে, এবং যথারীতি সে টোটোওয়ালা বলে কি বাবু, আপনারা কি ঘর খুঁজছেন, আপনারা যাবেন আমার সাথে?
তো তখন রমেশ বলে, হ্যাঁ হ্যাঁ চলুন তো দাদা, কোথায় নিয়ে যাবেন? একটু লোকালয় থেকে দূরে নিয়ে চলুন, আর যেখানে একটু নিরিবিলি হবে, শান্ত পরিবেশ হবে, এমন একটা জায়গায় নিয়ে যায়। তা লোকটা বলে চলুন বলে ওদের কি করে, এমন একটা জায়গায় নিয়ে যায়, মানে এমন একটা হোটেলে নিয়ে যায়, তার আশেপাশে না পুরো ফাঁকা নিস্তব্ধ, কাছাকাছি কোনো আর হোটেল নেই। এবার এই জায়গাটা দেখে রিতার কিন্তু খুব ভয় লাগে। রিতা বলে কি, দাদা, কাকু, মানে ওই যে অটোওয়ালা, সরি টোটোওয়ালা, সে কিন্তু একটু বয়স্ক ছিল। তো তখন তাকে বলছে, কাকু এত নিরিবিলি জায়গাতে আমরা থাকবো না, আপনি একটু অন্য জায়গায় নিয়ে যান। কিন্তু রমেশ বলছে, না না, তোমার চিন্তা করতে হবে না, এই তো এত সুন্দর জায়গা, আমরা দুজনে অনেকটা সময় কাটাতে পারবো, আর একদম নিস্তব্ধ নিরিবিলি, ভালোই লাগবে, চলো ওইখানেই আমরা থাকি। তা এই শুনে রিতা আর কিছু বলেনি। এদিকে রমেশ তখন ওই যে হোটেলে নিয়ে গেছে সেই হোটেলে ঢুকেছে। ঢুকতে রিতাও ঢুকেছে। ঢুকে রিতা বলছে, আমার না একদম ভালো লাগছিল না হোটেলটা। হোটেলটা কিরম যেন পুরাতন পুরাতন, কিরম রংচটা, যেন একদম নিস্তব্ধ হয়ে রয়েছে, কারোর কোথাও কোনো শব্দ নেই। তা রমেশকে বললো এই কথাটা, কিন্তু রমেশ বলছে, ভালোই তো, আমরা একা থাকবো নিস্তব্ধ নিরিবিলিতে, তোমার ভয়ের কি আছে? এবার ওরা যখন ঢুকেছে রিসেপশনে, গিয়ে দেখছে একটা ছেলে বসে রয়েছে, একটা অল্প বয়সী ছেলে, তার সাথে কথাবার্তা বলে রিসেপশনে। ওরা ওখানে নাম এন্ট্রি করে, করে ওখান থেকে চাবি নেয়, নিয়ে এবার ওরা ঘরেতে যায়। তা ঘরের যে পরিবেশটা, মানে ঘরগুলো যা রয়েছে, ঘরগুলো কিন্তু বেশ ভালো, খারাপ না, ঘরগুলো মোটামুটি কিন্তু একদম ভালো যে ঘর হয় আর কি, মোটামুটি ভালোই ঘর ছিল। ঘরটা দেখে ওদের পছন্দ হয়ে যায়। তা তখন রিতা ওই ছেলেটিকে বলে, আচ্ছা ভাই, এখানে তো কারোর গলা শুনতে পাচ্ছি না, এই হোটেলে কি আর কেউ নেই? তা তখন ছেলেটি বলছে, না দিদি, এই হোটেলে না যারা ছিল তারাই তো আজকেই সব হোটেল ছেড়ে দিয়ে চলে গেল, আবার আছে, আবার 3-4 দিন পর সব আসবে লোক, এখন আর কেউ নেই। এবার এই কথা শুনে রিতার কিন্তু মনে মনে ভয় হতে লাগে, কিন্তু রমেশ, তার মধ্যে কোনো ভয় নেই, একদম থোড়াই কেয়ার, এরম একটা ব্যাপার। এরপর ওরা যায়, গিয়ে ওই হোটেলে গিয়ে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে ওখান থেকে দূরেই, মানে ওই হোটেল থেকে বেরিয়ে একটু দূরে গেলে পরে ওখানে কয়েকটা সামান্য খাবার দোকান আছে। তা সেই দোকান থেকে খাবার টাবার কিনে ওখানে খাবার টাবার খায়, খেয়ে ওরা চলে আসে। অলরেডি সন্ধে হতে যায়। তারপর সন্ধ্যেবেলা দুজনে মিলে গল্প টল্প করে। গল্প টল্প করতে করতে তো তখন রমেশ বলে রিতাকে, আচ্ছা আমরা দুজন এই একসাথে প্রথমবার এসেছি, এটাকে সেলিব্রেশন করলে হয় না? তো তখন রিতা বলছে, কিভাবে সেলিব্রেশন করবে? তো তখন বলছে, আজকে না একটু আমার খুব খেতে ইচ্ছা করছে, আমি কিছু নিয়ে আসি, হুইস্কি বা মানে এরম টাইপের জিনিস, ড্রিঙ্কস। তো তখন রিতা শুনে একদম না বলে, যে না না, তুমি এইসব করো না, এরম একটা অজানা জায়গায় এসেছি, কোথাও রাত্রিবেলা কিচ্ছু দেখতে পাচ্ছি না, কাছাকাছি কাউকে দেখতেও পাচ্ছি না, এমন একটা লোকজন, আর তুমি যদি এখানে এরমভাবে খাও দাও, রাত্রে যদি কিছু হয়ও, আমরা কিন্তু এখান থেকে বেরাতে পারবো না, তুমি এইসব করতে যেও না। কিন্তু মানে রমেশ সে জোর করে, না না, একটুখানি করলে কিছু হবে না, তুমি চিন্তা করছো কেন, আমরা লিমিটে থাকবো, হ্যান ত্যান করে জোর করে সে যায়, গিয়ে একটা ছোট বোতল নিয়ে আসে। এবার যেহেতু রিতা খায় না, সে একেবারেই ওটাকে খেতে চায়নি। কিন্তু রমেশ একদম মানে রিতাকে বলে যে, তোমার কোনো চিন্তা নেই, তুমি খাও, কিচ্ছু হবে না। তো এত ওকে রিকোয়েস্ট করে, লাস্টে রিতা খুব সামান্য পরিমাণ খায়। তাতে ওর নেশাও হয়নি, কিন্তু জাস্ট মাথাটা নাকি ঝিমঝিম করেছিল, এরম একটা ব্যাপার ছিল। কিন্তু রমেশ, রিতা জানতো রমেশ ওই একটাই বোতল এনেছে, কিন্তু না, রমেশ দুটো বোতল এনেছিল। এবং ঘরে ঢোকার পর মানে রিতার সামনে ও কিন্তু ওই দুটো বোতলই খেয়ে নেয়, যেটা রিতা একেবারে পছন্দ করেনি। এরপর রিতার না রমেশকে দেখে রীতিমতো ভয় হতে থাকে, যে মানুষটাকে ও এই 5-6 মাস ধরে চিনতো, সেই মানুষটা মানে এইরম উগ্র তার সাথে এসেছে, তার কোনো রেসপন্সিবিলিটি নেই যে ও একটা মেয়েকে নিয়ে এসেছে, রাতে বিতে কোনো প্রবলেম হতে পারে, সেখানে এসে ও এতটা পরিমাণ ড্রিঙ্কস করে নিল। আর এটা যদি এখন ওর সামনে এরকম করে, পরবর্তীকালে তো মানে বাড়াবাড়ি করলে পারে রিতা কিছু বলতেও পারবে না। রিতার কিন্তু এবার ভয় লাগতে শুরু করে। এটা রিতা আরও ভয় পায় যে রমেশ এবার ওকে নিশ্চয়ই জোর করবে। ঠিক তাই, মানে এরপর রমেশ রীতিমতো রিতার ওপর জোর মানে করতে থাকে। কিন্তু রিতা তখন ওকে না মানে খুব সুন্দরভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করে। ও বলে কি, তুমি মানে আমি আর এখানে খুলে বললাম না ব্যাপারটা, হয়তো অনেকেই রয়েছে, মানে না বলাটাই ভালো, আপনারা বুঝতেই পারছেন আশা করি আমি কি বলতে চাইছি। তা
আহ, মানে কিছুটা অসংলগ্ন হয়েছিল রিতা, কিন্তু রিতা বলে আমি নিজেকে কোনো রকম তারপর কন্ট্রোল করে, আমার মনে হয় যে এই মানুষটার সাথে এসেছে, মানে ও ঠিক আছে, কিন্তু এই যে হারে খেয়েছে আমার নিজের দেখি না কিরম একটা ঘেন্না লাগছিল। আমি কখনো কাউকে তো এরমভাবে খেতে দেখিনি। আমি ওকে না নিজের কাছে আর আসতে দিচ্ছিলাম না। আমি তখন লাস্টে বাধ্য হয়ে বলি আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আমি একটু ফ্রেশ আসি, তারপর মানে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবো, বা মানে বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি আর কি। সেই ব্যাপারটার কথা বলে। তা তখন রমেশ বলে, "হ্যাঁ, হ্যাঁ, যাও তুমি গিয়ে আগে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসো।" হ্যান-ত্যান মানে অনেক কিছু বলে। তা রিতা তো বুঝতেই পারছে ও তো পুরো নেশার ঘোরে ওরমভাবে বকছে। রিতা বাথরুমে গিয়ে ও চুপ করে বসে আছে। ও আর বেরাচ্ছে না। ও অপেক্ষা করতে মানে অপেক্ষা করতে থাকে কতক্ষণে রমেশ মানে একদম শুয়ে পড়বে। কারণ ও যে পরিমাণে নেশা করেছে, ও বেশিক্ষণ জেগে থাকবে না। দেখেই ওকে বোঝা যাচ্ছে। তা বলতে বলতে রমেশ দেখে মানে আস্তে করে দরজা খুলে উঁকি মেরে দেখে বাথরুম থেকে রমেশ কিন্তু ঘুমিয়ে পড়েছে। এরপর রিতা আস্তে করে আসে, এসে বিছানায় বসে। এবার সারা রাত রিতা জেগে বসে রয়েছে। রিতার বলে সারা রাত আমার ঘুম নেই, আমি হেলান দিয়ে খাটেতে বসে রয়েছি আর ভাবছি হে ভগবান আমি কেন এই লোকটাকে বিশ্বাস করে আসলাম। আর এই 6 মাস, মানে 6 মাস একটা মানুষের সাথে মিশলে পারে বোঝা সহজ না যে মানুষটা আসলে সত্যিই কিরকম। একটা মানুষকে চিনতে কতটা মানে সময় লাগিয়ে দিই, তারপরেও আমরা সেই মানুষটাকে চিনতে পারি না। তা সেখানে মাত্র 6 মাস রিতা ওকে চেনে, কতটুকুই বা চেনে। তা ও যখন মানে রমেশের এইরকম একটা চেহারা দেখে না, ও মনে মনে প্রচন্ড কান্নাকাটি করে যে আমি কার হাত ধরে আমার সারা জীবনটা চালাবো ভাবছিলাম। মানে এরপর যদি আমার মানে বাবা চলে গেছে, যদি রমেশও আমাকে ধোঁকা দিত, বা যদি রমেশ কোনো অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়তো বা অন্য কিছু হতো, আমাকে তো তাহলে কেউ মেনে নিত না। বাড়িতেও আমি ফিরে আসতে পারতাম না। আমি তখন কি করতাম? যা করে ভগবান মঙ্গলের জন্য করে। আজকের আসলাম বলে রমেশের এই মানে এই যে চেহারা সেটা আমার চোখের সামনে ভেসে উঠল। এই বলে রিতা সারা রাত চুপচাপ বসে আছে। এবার রাত মানে ওখানে তো যত ফাঁকা নিস্তব্ধ জায়গা, যখন রাত হয়েছে অনেকটাই রাত, চারদিকে ও জানে হোটেলে কেউ নেই। এবার ও হঠাৎ করে শুনছে মানে হোটেলের ও দরজার বাইরে কেউ যেন যাতায়াত করছে। আর সে মানে একজন না বেশ ৩-৪ জনের গলা পাওয়া যাচ্ছে, আর তারা যেন ওখান থেকে না রীতিমতো হাঁটা চলা করছে, আর তাদের ফিসফিস ফিসফিস করে কথা শুনতে পাচ্ছে। এইটা দেখে না রিতা রীতিমতো ভয় পেয়ে গেছে। রিতা ভাবছে যদি কেউ দরজা ঠেলে ঘরে ঢুকে আসে, আমি একা একটা মেয়ে এই হোটেলে রয়েছি, আমাকে ওরা যা ইচ্ছা তাই করে দিতে পারে। আমি এখান থেকে যাবো কোথায়? আর যে মানুষটার সাথে এসেছি সেই মানুষটা তো একদম বেখেয়ালে পড়ে রয়েছে। এ তো আমাকে কোনোভাবে রক্ষা করতে পারবেই না, বরং উল্টে আমার নিজের ক্ষতি হবে। এবার ও খালি বলে ভগবানের আমি নাম নিচ্ছি যে আমাকে আজকে রাতটা কোনো রকম উদ্ধার করে দাও ভগবান, আমাকে এখান থেকে বের করে দাও, যাতে কোনো ক্ষতি না হয়। রিতা বলছে আমি যেন চুপচাপ করে বসে রয়েছি আর খালি ভগবানকে ডেকে যাচ্ছি, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। আর বাইরে সেই সময় ওই ৩-৪ জনের পায়ের শব্দ অনর্গল হচ্ছে। আর তাদের রীতিমতো কথার শব্দ আমার কানে ভেসে আসছে। কথা কিছু বুঝতে পারছি না। কিন্তু মনে হচ্ছে তারা যেন নিজেদের মধ্যে কিছু একটা কথা বলছে। মানে কথার যে ভাইব্রেশন হয় না সেটা যেন গ, গ করে, মানে অনেক লোক একসাথে কথা বলে যেমন কথা বোঝা যায় না? ঠিক তেমন কথা বোঝা যাচ্ছে না। কিন্তু একটা কথা মানে অস্পষ্ট কথা যেন কানে ভেসে আসছে। আর রিতা বলছে আমার মনে হচ্ছে এক দৌড়ে আমি রিসেপশনের ছেলেটার কাছে চলে যাই, গিয়ে তাকে বলি ভাই দেখো কি হয়েছে। কিন্তু দরজাটা খুলে যে আমি যাব সেই উপায়টা তো নেই। দরজা খুললেই তো দেখবো তারা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে রিসেপশনের ছেলেটা, একে কি আমি চিনি? এও তো ওদের সাথেই থাকতে পারে। এই বলে মানে আমার সারা শরীর যেন ঘেমে যাচ্ছে। আমি ভেবে পাচ্ছি না যে আমি কি করব। এর মধ্যে আস্তে আস্তে দেখি দরজার পিছনে যে আওয়াজ হচ্ছিল, যারা হাঁটাচলা করে বেড়াচ্ছিল তাদের পা, মানে তারা হেঁটে চলে যে বেড়াচ্ছিল একেবারে নিস্তব্ধ হয়ে যায়। মনে হচ্ছে তারা যেন আর ওখানে কেউ নেই। আমি সাথে সাথে অনেকটা যেন মানে রিল্যাক্স হলাম যে যাক, বাইরে যারা ছিল তারা চলে গেছে হয়তো। কিন্তু তা না, হঠাৎ করে আমার মনে হলো এবার কেউ আমার ঘরের মধ্যে দিয়ে মানে ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং সেই ঘরের মধ্যে হাঁটা চলা করছে। ঘরের এই মাথা থেকে ও মাথা রীতিমতো তারা পায়চারি করে বেড়াচ্ছে। একজন না, দুজন মনে হচ্ছে যেন পায়চারি করছে। আর
সেই সময় ঘরের যে এনভায়রনমেন্ট, এতক্ষণ তো ঘরেতে রয়েছি, ঘরের যে এনভায়রনমেন্ট ছিল সেই এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ। মনে হচ্ছে যেন গা আমার কাঁটা দিচ্ছে, ঘরটা যেন আরো ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে, আর মনে হচ্ছে যেন আমার দমটা বন্ধ হয়ে আসছে, এরম অবস্থা। রিতা বলছে যে আমি নিতে পারছি না, আমি খালি ভগবানকে ডাকছি আর আমার চোখ দিয়ে না অঝরে জল পড়ছে যে আমি আজকে বেঁচে ফিরতে পারবো তো? আমি তো কাউকে বলে আসিনি আমি এখানে কোথায় এসেছি। আমি যদি মরেও যাই, কেউ বাড়ির লোক জানতে পারবে না আমি কোথায় গিয়ে মরেছি, আমার মাও খোঁজ পাবে না হয়তো। বলছি এইটা আমি যখন ভাবছি না, আমার দু চোখ দিয়ে মানে খালি জল টোপে টোপে পড়ছে যে আমার মা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নেই। সেই মাকে আমি কি করে এতটা কষ্ট দিলাম? আমি কেন যে এর কথা শুনে আমি এখানে আসলাম? এবার তার মধ্যে আরেকটা ঘটনা ঘটে। তার মধ্যে ওই রাত্রিবেলা রমেশের ফোনেতে বারবার ফোন আসতে থাকে। ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার এরমভাবে না বারবার ফোন আসতে থাকে। এবার ফোনটা যেহেতু বিছানার উপর রয়েছে, রিতা বলছে আমি বিছানার দিকে ফোনটার দিকে যখন তাকিয়েছি না, আমি দেখছি ফোনটাতে একটা মেয়ে না, ৪-৫টা মেয়ে বারবার ওই সারা রাত ধরে ফোন করে যাচ্ছে। আর আমি না দেখে ভাবছি এরা কারা? মানে আহ, রমেশের যদি দিদি হতো বা বোন হতো, ওর তো নিজের দিদি বা বোন বলে কেউ নেই, যদি বাড়িতে কোনো অসুবিধা হতো তাহলে মা বাবা ফোন করতো, কিন্তু এরা কারা যে বারবার ফোন করছে? তাহলে কি রমেশ এদের সাথে কোনো সম্পর্কে রয়েছে, বা এত রাত্রিবেলা রমেশকে কেন ফোন করবে? আমার মাথায় সেটাই ঢুকছে না। এবার তার মধ্যে আরেকটা ভয় লাগতে শুরু করেছে, এখন যদি রমেশ উঠে উঠে ও আমার সাথে জোর করতেই পারে, আমি তখন কি করব? মানে এইসব ভেবে আমার রীতিমতো গা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরই মধ্যে না রিতা বলছে আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি কেউ যেন আমার পুরো খাটের পিছনে এসে দাঁড়িয়ে আছে। আর সে যেন মানে সে যে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, তার যে গরম নিঃশ্বাসটা সেটা পুরো মনে হচ্ছে আমার ঘাড়ের কাছে এসে পড়ছে। আর আমার না সারা শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে সারা শরীরে মানে রক্ত যেন হিম হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। আমি ভাবছি ভগবান আমাকে বাঁচাও। এবার কিছুক্ষণ পর না দেখছে আর সে হাওয়াটা কিন্তু ওর পিঠের কাছে লাগছে না। ও বুঝতে পারলো যে যে ওর পিছনে দাঁড়িয়ে ছিল সে আর ওখানে নেই, ওখান থেকে সরে গেছে। এরপরে কিছুক্ষণ পর দেখছে ঘরের মধ্যে অলরেডি কিন্তু যে পায়চারি করছে, হাঁটাচলা করছে, সেটা কিন্তু রীতিমতো বোঝা যাচ্ছে যে ঘরের মধ্যে কেউ একজন আছে। এরপর রিতা বলছে হঠাৎ করে মনে হলো বিছানার উপর কে যেন ধাপ করে বসলো, পুরো বিছানাটা মনে হয় যেন নড়ে উঠলো। বলছে আমার মনে হলো যে আমার মানে এবার আমি নিশ্চয়ই মারা যাব, আর আমি বাঁচবো না। এবার আস্তে আস্তে বুঝতে পারছি যে বিছানায় বসে আছে সে, কিন্তু রীতিমতো বিছানায় উসপাস করছে, সে রীতিমতো বিছানায় যেন মনে হচ্ছে মানে বিছানায় শুধু বসা আর বিছানার উপর উঠে বসা দুটোর মধ্যে তফাৎ আছে। তো আমরা যদি নাও দেখি আমরা কিন্তু অটোমেটিক বুঝতে পারি কেউ যদি একজন বিছানায় বসে আর বিছানায় মানে পা ঝুলিয়ে বসে আর বিছানায় উঠে বসে, দুটোর মধ্যে তফাৎ আছে। তো ও বলছে আমি পুরো বুঝতে পারছি সে বিছানায় আস্তে আস্তে ঘষে ঘষে পুরো উঠে এসে বসেছে। বলছে আমার মনে হচ্ছে এবার আমি শেষ, আর আমি বাঁচবো না। বলে তারপর আমি ভগবানের নাম নিতে নিতে কখন যে আমার চোখ লেগে গেছে, আমি যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। এরপর সকালবেলা যখন ঘুম ভেঙেছে তখন দেখছি রমেশ তখনও অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি উঠে জামা কাপড় পরে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, দিয়ে আমি রমেশকে ডেকেছি। এবার রমেশ তখন উঠে বলছে ও তোমার সাথে তো কালকে কথা বলাই হলো না, কালকে না এমন অবস্থা হয়েছে, প্লিজ কিছু মনে করো না, আমি না অনেকটা খেয়ে ফেলেছি, আমার এরম হয় না বলে এইরকম নানা ধরনের বাহানা দিচ্ছে। এবার রিতা বলছে আমি তো যা বোঝার বুঝে গেছি ভাই, তুমি কিরাম জিনিস। আমি মানে তখন রিতা বলছে আমি আর একটা কথা বলিনি, আমি শুধু বললাম ঠিক আছে তুমি এখন এখান থেকে চলো। এবার রমেশ তখন বলছে না না, কালকে তো রাত্রে আমরা ভালোভাবে সময়টা স্পেন্ডই করতে পারলাম না, আজকের আমরা সারাদিন একসাথে থাকবো, আজকে দিনটা স্পেন্ড করি, আমরা বিকেল বেলা তেমন হলে এখান থেকে বেরাবো। তো এবার রিতা বলছে না অনেক হয়েছে, আর আমি এক মুহূর্ত এইখানে থাকবো না, আমাকে ইমিডিয়েট ছেড়ে দাও, আমি এক্ষুনি চলে যাবো। রমেশ তো প্রচন্ড জোরজাবস্তি করছে, এমনকি ভীষণ কাছে আসারও চেষ্টা করেছিল, কিন্তু রিতা বলছে তুমি যদি এরম করো তাহলে কিন্তু আমি অন্য কোনো স্টেপ নিতে বাধ্য হবো, তুমি প্লিজ এখান থেকে চলো, আর এক মিনিটও আমি এই রুমে থাকবো না বলে
রাগারাগি করে রমেশের সাথে ওখান থেকে বেরিয়ে আসে। এবার রাস্তায় রাস্তায় আসার সময় রিতা বলছে, "আমি ইচ্ছা করেই বলেছিলাম। তোমার রাত্রিবেলা, অত রাত্রিবেলা কে ফোন করেছিল তোমার ফোনেতে?" তা তখন রমেশ মনে হয় ফোনটা দেখেনি বা আ কথা ঘোরানোর জন্য বলছে, "ও আমার দিদি ফোন করেছিল।" তা তখন বলছে, "তোমার দিদি? তোমার তো কোনো দিদি আছে বলে আমি এতদিনে শুনলাম না। তুমি তো একটাই ছেলে আমি জানতাম।" তা বলছে, "আমার মাসতুতো দিদি।" বলে, "মাসতুতো দিদি, মামাতো দিদি, মামাতো বোন এসব বাজে কথা বলো না। একজন তাহলে কল করতো। সে তো ৪-৫ জন বারবার কল করে যাচ্ছে। সারারাত ধরে কল করেছে।" তা তখন আ রমেশ বলছে, "তা তুমি কি সারারাত শোওনি? তুমি কি খালি আমার কলই দেখে গেছো?" তা তখন রিতা বলছে, "না, তোমার কল দেখেছি। কাল রাত্রে যে কি হয়েছে আমার সাথে আর ঘরে যে কি হয়েছে তুমি যদি সেন্সে থাকতে তাহলে তুমি বুঝতে পারতে।" তা এরম নিয়ে ওদের মধ্যে ভীষণ ঝামেলা হয়। এবার যখন ওরা চলে আসে তা রিতা বলে, "তারপর থেকে আমি রমেশের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখিনি। একসাথে মানে অফিসে দেখা হতো কিন্তু রমেশের সাথে কোনো কথা বলতাম না। অফিসে যারা কলিগরা রয়েছেন তারা জিজ্ঞাসা করতেন। কিন্তু তারা মানে রিতা এভয়েড করে যেত কথাটা। বুঝতেই পেরেছিল যে ওদের মধ্যে একটা ব্রেকআপ হয়ে গেছে। তা কেউ জানতো না এইসব ঘটনা। রিতা কিন্তু ওর যে স্যার ছিলেন বস, উনার কাছে কিন্তু রিতা সব ঘটনা খুলে বলেন। আ এত ভালো মানুষ ছিলেন আর উনি শুনে না মানে বলছি না সত্যি এত ভালো মানুষ হয়। উনি শুনে রিতার মাথায় হাত দিয়ে বলে, "মা তুই চিন্তা করিস না। তুই এত ভালো মেয়ে তোকে তো আমি অনেকদিন ধরেই দেখছি। আমার নিজের দিদির ছেলের সাথে তোর বিয়ে দেব।" এই বলে রিতার সাথে তার নিজের দিদির ছেলের বিয়ে দেয়। আপাতত ওরা খুব মানে হ্যাপি একজন কাপল। ৫ বছর হতে যায়। ওদের বিয়ে হয়ে গেছে এবং ওদের একটা ১ বছরের মেয়েও আছে। মানে বলে না যার সব ভালো মানে যার শেষ ভালো তার সব ভালো ভগবান করুক ওরা খুব ভালো থাকুক। আর সত্যি গল্পটা মানে ঘটনাটা যখন শুনি না আমার নিজেরও খুব ভালো লেগেছিল লাস্ট মোমেন্টে। এইজন্যই বলছিলাম যে ও বারবার নিজের নামটা প্রকাশ করতে চাইছিল না। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। আর সত্যি কথা বলছি যদি আপনাদের কমেন্ট পাই না খুব ভালো লাগবে। আ আমার সাথে থাকুন। আশা করি এমন নতুন আরো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো। আর ভগবানের কাছে আশীর্বাদ চাইছি যে সব্বার ভালো হোক। সব্বার মানে সবাই ভালোভাবে থাকুক, ভালো কাটুক সবার জীবন। আর আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন আরো একটা নতুন ঘটনা নিয়ে। আজকের মতো বিদায়।